প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 2025 সালের সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর স্কুলের পেজ নম্বর 294, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে দেখো আমরা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো এবং এর 1 নম্বর যে স্কুল ছিল এর আগের স্কুল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, সেগুলো সেখান থেকে দেখে নিও। এবং আজকে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এগুলোর যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। 2 নম্বর যে স্কুল দেখো সেখানে কী বলা হয়েছে, 13 নম্বর দেওয়া হয়েছে। 2 নম্বর স্কুলে প্রথম 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে একটা কী বলা হয়েছে দেখো, 1 মাইক্রন সমান এক্স ন্যানোমিটার, তাহলে এক্স এর মান কত? তো এটা তাহলে কত হবে, আমাদের হবে অপশান সি অর্থাৎ 10 কিউব। এরপরে যে প্রশ্ন আছে দেখো সেটা হচ্ছে একটি বস্তুর সরণ এস এবং অতিক্রান্ত দূরত্ব ডি হলে কী হবে? এটা হবে অপশান ডি। এখানে অপশান বি সঠিক উত্তর হবে, যে হলো ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু এস। এরপরে বৃষ্টির ফোঁটার সমবেগে পড়ার কারণ হলো, তাহলে সেটা কি? সান্দ্রতা, অপশান এ। এরপর আছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক জেড, মৌলটির একটি পরমাণু থেকে 2টি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা হবে, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? সেটা হবে জেড অর্থাৎ অপশান এ। এরপরে যেটা আছে কি, পরের প্রশ্ন দেখো 0.6 গ্রাম SO2-তে মোল সংখ্যা হবে, তাহলে মোল সংখ্যা কত হবে? সেটা হচ্ছে কি, এখানে দেখো কত হবে, এটা হচ্ছে 0.01 অর্থাৎ অপশান সি। এরপরে আছে কি, যে পদার্থ কোনটি কোলয়েডীয় দ্রবণ নয়, সেটা হচ্ছে শরবত অর্থাৎ অপশান এ। পরের প্রশ্ন দেখো বলা আছে একটি দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে দ্রবণটির সম্ভাব্য পিএইচ হবে, তাহলে সেটা কি হবে? পিএইচ আমার অ্যাসিডিক হবে অর্থাৎ অ্যাসিড, এটা ক্ষারীয় হবে, তাহলে সেটা কি? সেটা আমাদের 7 থেকে বেশি অর্থাৎ এখানে 10 হবে। এরপরে আছে পিক্রিক অ্যাসিড প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে হবে HNO3 অপশান সি। তারপর আছে পেট্রোলিয়ামের আংশিক পাতনে উষ্ণতার যে সীমার মধ্যে পেট্রোল পাওয়া যায় তা হলো 70 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আছে কি, অস্থায়ী ক্ষার জলে পদার্থ কোনটি উপস্থিত থাকে, তাহলে এটা হবে তোমাদের CaHCO3(2). এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে কি, যে ভি বেগে গতিশীল কোনো বস্তুর ভরবেগ ও গতিশক্তির মান SI-তে সমান ভি এর মান হলো, তাহলে ভি এর মান কত হবে? 2 মিটার পার সেকেন্ড বা 2 মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। এরপরে শিশির জমার উপযোগী নয়, সেটা হচ্ছে কি? মেঘলা আকাশ অর্থাৎ অপশান সি। এরপরে যেটা আছে দেখো সেটা বলা আছে তরঙ্গের কম্পাঙ্ক ও পর্যায়কালের গুণফল হলো, সেটা কি হবে? এখানে হবে 1 অর্থাৎ অপশান বি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপর 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 23টা প্রশ্ন 1 নম্বর করে। এখানে দেখো আমাদের তাহলে কত দেওয়া আছে, 23 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি, দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয়, তাহলে দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয়? এটা স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। এরপরে এক খণ্ড লোহার ভর 380 গ্রাম এবং আয়তন 50 cm³ হলে লোহার ঘনত্ব কত? তাহলে ঘনত্ব কি হয়? ভর বাই আয়তন, তাহলে আমাদের ভর 380 বাই নিচে কত হবে? 50, এটাকে ভাগ করলে আমাদের যত আসবে 7 পয়েন্ট কিছু একটা আসবে। তো এগুলো দেখো প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা নেক্সট পেজে আমরা আলোচনা করছি, সেখান থেকে দেখে নাও। তো এগুলোরও প্রত্যেকটা প্রশ্ন আমরা নেক্সট পেজে আলোচনা করে দিচ্ছি। তো প্রথম যেটা ছিল দেখো দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা, লিখবে স্টপ ওয়াচ। এক খণ্ড লোহার ভর 380 গ্রাম এবং আয়তন এত হলে লোহার ঘনত্ব কত? তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ঘনত্ব ইকুয়াল টু ভরের জায়গায় ভর লিখলাম, আয়তন লিখলাম, এটাকে করলে কত হবে? এত। এরপরে এটা স্প্লিন এটা ঠিক আছে, স্প্লিনটা দেখে নেয়। উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে, সেটা হবে হ্রাস পায়। এরপরে প্রশ্ন 1 মিলিমোল অ্যামোনিয়ার STP-তে আয়তন কত, তাহলে সেটা কত হবে?
এত দেখে নিও করে দেওয়া আছে। এরপরে 150 ml H2SO4 এর জলীয় দ্রবণে 14.7 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, দ্রবণটির শতকরা মাত্রা নির্ণয় করো, সেটা যাবে করবে। এরপরে জল ও মিথাইল অ্যালকোহলের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে? আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করবে। আংশিক পাতন প্রক্রিয়া কখন প্রয়োগ করা হয়? তাহলে সে লিখবে আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয় যখন দুটি বা তার বেশি তরলের স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়। এর পরের প্রশ্নগুলো কি? 8 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কম এক ছিল সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ, এটা শূন্যস্থান ছিল, তাহলে ত্বরণ 0। ক্যাথোড রশ্মি হলো ঋণাত্মক আধানযুক্ত। 1 AMU সমান কত? তাহলে 10⁻24, এটা উপরে করবে, এত গ্রাম। এরপরে আছে জিঙ্ক অক্সাইড একটি অবধর্মী অক্সাইড। এরপরে আছে কোন যৌগিক পদার্থের উপস্থিতিতে নলকূপের জল বাদামি বর্ণের হয়, সেটা লিখবে। এরপরে পানীয় জলে ফ্লোরাইড এর নিরাপদ মাত্রা কত? এত। এরপরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রথম আছে কি? কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল কক্ষ থেকে এন কক্ষতে স্থানান্তরিত হলে শক্তি শোষিত হয়, তাহলে এটা ঠিক না ভুল? তাহলে কি হবে এটা? সেটা এখানে তোমাদের হবে সত্য। এরপরে আছে কি? উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বাড়ে, এটা মিথ্যা। এরপরে আছে কি? জিঙ্ক ধাতুটি NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না, এটাও মিথ্যা। এরপরে বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি সঞ্চিত থাকে। একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান, কোন বস্তুর ভরবেগ, কোন বস্তুর বেগ বেশি চলে, সেটা কি? ভারী বস্তুর। আচ্ছা, কোন বস্তুর বেগ কম? ভারী বস্তুর বেগ কম হবে। সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক J এর মান কত, সেটা লিখবে। এরপরে আছে এটা 107 নয়, 10⁻7 লিখবে, 10⁻7। তাহলে এখানে আমি তোমাদের লিখে দিই 4.2 × 10⁻7 আর্গ পার ক্যালোরি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাহলে এখানে আছে চূড়ান্ত তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আছে একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 হার্জ এর কম হয়, এর ফলে কী ধরনের শব্দ উৎপন্ন হবে? সেটা হবে ইনফ্রাসাউন্ড। এরপরে 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি শব্দ তরঙ্গের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড, এর কম্পাঙ্ক কত? সেটা 200 হার্জ হবে। তাহলে কম্পাঙ্ক ইকুয়ালস টু কি? গতিবেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আবার দেখো কম্পাঙ্ক ইকুয়ালস টু পরের লাইন এফ ইকুয়ালস টু, দেখো এই গতিবেগের জায়গায় লিখলে গতিবেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য লিখলে এটা ভাগ করলে এত আসবে। কোনো গতিশীল কণার গড় দ্রুতি 0 হতে পারে কি? 0 হতে পারে না। এরপরে প্রশ্ন কি? গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 15টা প্রশ্ন, 30 নম্বর এখানে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে এই প্রশ্নগুলো দেওয়া আছে, 3 দাগের প্রশ্ন, সেগুলো আমরা নেক্সট পেজে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আলোচনা করব। গ্রুপ সি 3 দাগের এইচ উচ্চতায় রাখা এম ভরের কোনো বস্তুর স্থিতিশক্তির রাশিমালা, এটা অভিকর্ষ ত্বরণ, আর জি এর মান হবে জি ইকুয়ালস অভিকর্ষ ত্বরণ। মাত্রেয় সমীকরণ দ্বারা যাচাই করো। তাহলে স্থিতিশক্তি সেটা এত, বাম পক্ষে মাত্রা, তাহলে কি স্থিতিশক্তির মাত্রা হলো কার্যের মাত্রা সমান, অর্থাৎ ইপি ইকুয়ালস টু mL²/2, এবং ডান পক্ষের মাত্রা কী হবে? mgh। এখানে এম হচ্ছে ভরের মাত্রা, ভর এম এর মাত্রা এম, এবং অভিকর্ষ ত্বরণ জি এর মাত্রা L⁻², উচ্চতা এইচ এর মাত্রা এল। সুতরাং ডান পক্ষের মাত্রা কত হবে? সেটা হচ্ছে mL²/2। তাহলে এই দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, সেটা এখানে তাহলে এভাবে প্রমাণ করবে। দ্বিতীয় প্রশ্ন কি? ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। আমরা এখানে দেখো 4টে পার্থক্য দিয়েছি, যে কোনো দুটো লিখলে হবে। এরপরের যে প্রশ্ন ছিল কি? 3 দাগের প্রশ্ন, একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য 50 N বলের প্রয়োজন হয়, স্প্রিংটির বল ধ্রুবক কত? তাহলে হুকের সূত্র অনুযায়ী F = K × X, যেখানে F হচ্ছে প্রযুক্ত বল 50 বলা আছে, X হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, সেটা 2 সেন্টিমিটার বলা আছে, মিটারে নিয়ে যেতে হবে আমাদেরকে। তারপর K = সেটা হচ্ছে বল ধ্রুবক, তাহলে K = কি লিখতে পারি আমরা? এই সূত্র অনুযায়ী F/X লিখতে পারি, সেখানে ভ্যালুগুলো বসালে উত্তর আসবে এত। পরের প্রশ্ন ছিল প্রদত্ত কোণগুলি আইসোটোন লেখো। তাহলে এখানে এটা বলা আছে কোণগুলি আইসোটোন, তো এখানে করা আছে, দেখে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, যে 5 দাগের প্রশ্ন, 175.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড Na+ ও Cl- আয়নের সংখ্যা কত? এগুলো উপরে হবে, মাইনাস প্লাসটা এবং মাইনাসটা উপরে হবে, তাহলে সেটা এইভাবে তোমরা বার করবে। এরপরে আছে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিরিক্ত দ্রবণের মধ্যে কোনটির স্থায়িত্ব সবচেয়ে কম, সেটা লিখবে অতিরিক্ত। ঘরের উষ্ণতায় প্রস্তুত করা চিনির সম্পৃক্ত জলীয় দ্রবণকে ঠান্ডা করে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে এলে কী ঘটবে?
সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে আছে কি ঘটে সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করা হলো, লিখবে উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করলে কপার অক্সাইড, জল ও নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার যে সমীকরণ সেটা লিখবে। এরপরে আছে কি, সেটা হচ্ছে 8 দাগের প্রশ্ন, রকেটের মধ্যে জ্বালানি হিসেবে কী কী মিশিয়ে রাখা হয়। এরপরে আছে আংশিক পাতন পদ্ধতি দুটি সীমাবদ্ধতা লেখো। এরপরে আছে নাইট্রোজেনযুক্ত জল পান করলে শিশুদের কী রোগ দেখা যায়, সেটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। জলের স্বাদ জলে দ্রবীভূত কিসের পরিমাণের উপর নির্ভর করে, সেটা লিখবে। এরপরে আছে ইউট্রোফিকেশন বলতে কী বোঝায়। প্রতি মিনিটে একটি ইঞ্জিন 1,500 কেজি জল 1,500 কেজি জল 20 মিটার, আচ্ছা প্রতি মিনিটে একটি ইঞ্জিন 1,500 কেজি জল 20 মিটার উপরে তোলে, ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। তাহলে ক্ষমতা ইকুয়ালস টু কি, কার্য বাই সময় W/T, P ইকুয়ালস টু W/T। কার্য আবার কি, W ইকুয়ালস টু mg ইন্টু H। তাহলে m এর মান কত আছে বলা আছে, H বলা আছে, g এর ভ্যালু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এখানে দেখো প্রত্যেকটা ভ্যালু বসাবো, কার্যের জায়গায় W ভ্যালুটা বসালে আমাদের কার্য কত হবে, এত জুল। এবং সেখানে আমাদের T ইকুয়ালস টু 1 মিনিট, তাকে আমরা সেকেন্ডে যাব, তো প্রতি মিনিটে আমাদের বলা হয়েছিল, তাহলে মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাব। তাহলে পি এর ভ্যালু কী হবে, ক্ষমতা আমাদের বার করতে বলা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা পি ইকুয়ালস টু কী হবে, এখানে W/T, তার W ভ্যালু এখানে আমরা পেয়েছি এটা, এবং সেটাই আমরা বসাবো, এটা বাই নিচে 60 সেকেন্ড টি এর মানটা বসাবো, এখানে টি এর ভ্যালুটা আমরা নিচে বসাবো। তাহলে বসালে কত হবে, আমাদের এত আসবে, এত কিলোওয়াট, এত ওয়াট বা এত কিলোওয়াট। এরপরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, এই 13 দাগের প্রশ্ন, এসআইতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও। তাহলে এসআইতে কার্যের অভিকর্ষীয় একক কত, KgF ইন্টু মিটার, সেটা সংজ্ঞা লিখবে। এরপরে আছে তামার আপেক্ষিক তাপ এত বলতে কি বোঝায়, লিখবে তামার আপেক্ষিক তাপ এত বলতে বোঝায় যে 1 গ্রাম বিশুদ্ধ তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, এটা এক লাইনে হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এরপরে একটি সাবমেরিন থেকে প্রেরিত সোনার স্পন্দন শব্দ তরঙ্গ সমুদ্রের নিচে ডুবো পাহাড় থেকে প্রতিফলিত হয়ে 1.02 সেকেন্ড পরে ফিরে এলো। সমুদ্রের জলে শব্দের বেগ এত মিটার পার সেকেন্ড হলে বা মিটার ইন্টু সেকেন্ড টু দ্য -1 হলে ডুবো পাহাড়টি কত গভীর অবস্থিত। তাহলে দূরত্ব ইকুয়ালস টু কি, বেগ ইন্টু সময়, এটা জানি। তাহলে প্রেরণ এবং ফিরে আসার মোট সময় কত, এইটা হচ্ছে মোট সময়, সেটাই লেখা হয়েছে। দূরত্ব কি, এখানে দেখো বেগ ইন্টু সময়, তাহলে বেগ এত সময় এত, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স এতটা হচ্ছে মানে গেছে, অর্থাৎ এই দূরত্বটি হলো সাবমেরিন থেকে ডুবো পাহাড়ে গিয়ে ফিরে আসা, অর্থাৎ যতটা গেছে আবার ফিরে এসছে, সেই দূর মিলেই এতটা ডিস্টেন্স। তাহলে দেখো ডুবো পাহাড়ে গভীরতা কী করে বার করবো, তাহলে আমরা টোটাল ডিস্টেন্সটা পেলাম, তাহলে একবার গেছে একবার ফিরে এসছে, তাহলে কী হবে, সেম ডিস্টেন্স দুবার পার করছে, সেটাই এখানে আছে, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করবো, একবার গেছে একবার ফিরে আসছে, সেই জন্য মোট দূরত্বকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে গভীরতা কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এত আসবে। এরপরে প্রশ্ন যেটা গ্রুপ ডি, সেখানে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন 3 নম্বর করে দেওয়া আছে এই বিভাগ থেকে। সমস্ত প্রশ্ন উত্তর দেখো, নেক্সট পেজে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল কি, 4 দাগের 1, প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন। তাহলে প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন এবং আদর্শ তরলের একটি বৈশিষ্ট্য লেখো, সেটা লিখবে প্রথম পার্টটা। দ্বিতীয় পার্ট হচ্ছে কি, সান্দ্রতা শূন্য হয়, যে আদর্শ তরলের একটি বৈশিষ্ট্য হলো এর সান্দ্রতা শূন্য হয়, অর্থাৎ এর প্রবাহে কোনো ঘর্ষণ বল থাকে না। অথ দিয়ে প্রশ্ন ছিল কি, ইয়ং গুণাঙ্ক বলতে কী বোঝায়। স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলা হয়। এবং কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত। একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর কোনো বিকৃতি হয় না, অর্থাৎ বিকৃতির মান শূন্য, যেহেতু ইয়ং গুণাঙ্ক ইকুয়ালস টু কী হয়, পীড়ন বাই বিকৃতি, তাই বিকৃতি শূন্য হলে ইয়ং গুণাঙ্কের মান অসীম হয়। তাহলে কী হবে, এটাই আমাদের উত্তর লিখবে। এরপরে আছে কি, 5 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর একটি বল 1 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো, পরবর্তী 10 সেকেন্ড এ বস্তুটি 40 মিটার দূরত্ব অতিক্রম করলো, বস্তুর ওপর প্রযুক্ত বলের মান কত। তাহলে সেটা অঙ্কটা করবে, এখানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া হয়েছে। 3 দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, শব্দ দূষণের 2টি প্রাকৃতিক উৎস লেখো, লিখবে বজ্রপাত এবং আগ্নেয়গিরি অগ্নুৎপাত। WHO নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর কত, সেটা 45 ডেসিবেল, এবং কোনো শব্দ উৎসের কম্পাঙ্ক 100 হার্জ হলে এটি মিনিটে কতবার কম্পিত হয়, সেটা হবে এতবার। করে দেওয়া আছে, করে নিও। এরপরে এখানে অঙ্কটা করা আছে দেখো। এরপরে আছে কি, অথবা দিয়ে প্রশ্ন ছিল, তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি বিবৃত করো এবং তার গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। যদি কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তাহলে কৃতকার্য ও উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়, এটি জুলের সূত্র। গাণিতিক রূপ W সমানুপাতিক H, এখানে আমরা ভ্যালুগুলো বসাবে, প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে, লিখবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, M3+ আয়নের মধ্যে 10 ইলেকট্রন ও 14টি নিউট্রন আছে, M মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত, মৌলটির নাম কি। তাহলে দেখো এখানে M3+ আয়নের মধ্যে 10টি ইলেকট্রন আছে, এর অর্থ হলো স্বাভাবিক অবস্থায় পরমাণুটিতে 10 + 3, এখানে 3টে অ্যাড হবে, তাহলে 13টি ইলেকট্রন ছিল।
যেহেতু পরমাণু ক্রমাঙ্ক সমান সমান প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা, সুতরাং এম মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13, তাহলে পরমাণু ক্রমাঙ্ক বেড়ে গেল 13, এটা একটা হলো। আর ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে এখানে নিউট্রন সংখ্যা 14 এবং আমরা পেয়েছি কত? প্রোটন সংখ্যা তো পারমাণবিক সংখ্যা 13, সেটা দুটো যোগ করলে 14, এই 27 হবে। তাহলে ভর সংখ্যা পেলাম। এই মৌলটির নাম কি? তাহলে যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 13 সেটি হলো কি? অ্যালুমিনিয়াম। এরপরে এসটিপিতে 67.2 লিটার কোনো দ্বিপরমাণু গ্যাসে মোট কত সংখ্যক পরমাণু থাকবে? একটি অক্সিজেন পরমাণু প্রকৃত ভর কত? সেটা এত গ্রাম। অঙ্কটা করে আছে, এটা দেখে নেবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, 7 দাগের প্রশ্ন। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ওই উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত হবে? মেঘে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কি কি? তাহলে এটা লিখবে, মেঘে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম লেখা আছে, অঙ্কটা করে দেওয়া আছে। এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে? বায়ুর উপস্থিতিতে গাঢ় ও উত্তপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কপার বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এখানে কি উৎপন্ন করে? তাহলে প্রথমটার উত্তর এটা লিখবে, দ্বিতীয়টা পার্টের উত্তর এটা লিখবে। এরপর অথবা দিয়ে প্রশ্ন ছিল কি? সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াটি সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই দ্রবণে মিথাইল রেড কি বর্ণ ধারণ করে? তাহলে দেখো এটা লিখবে, এটা HCl, এটা HCl হবে, এটা FD লিখলে। এবং দেখো যে সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড এবং এই দ্রবণে মিথাইল রেড যোগ করলে তা লাল বর্ণ ধারণ করে, কারণ মিথাইল রেড অ্যাসিড দ্রবণে লাল বর্ণ দেখায়। তাহলে এগুলো করলে এরপরে প্রশ্ন কি? আচ্ছা, এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের ক্লাস 9-এর। দেখো থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞানের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।